আসসালামু আলাইকুম সুধী দর্শক। আমন্ত্রণ জানাচ্ছি সুস্থতার পথে আজকের অনুষ্ঠানে। শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আমরা প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় আপনাদের পাশে থাকি সুস্থতার পথে আপনাদের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করার জন্য। প্রতি শনিবার আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের পাশে রাখি। আপনাদের নিত্য নৈমিত্তিক একটা সমস্যার বিভিন্ন ধরনের প্রতিকার নিয়ে আলোচনার জন্য। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ মুনতাসির ইসলাম, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, কনসালটেন্ট, শিওরসাল মেডিকেল বাংলাদেশ লিমিটেড। এবং আমাদের আজকের আলোচনার বিষয় ত্বকের সৌন্দর্য ও চিকিৎসায় আধুনিক লেজার ট্রিটমেন্ট। আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি, মূল আলোচনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ডাক্তার জি, মুনতাসির, আপনার ওয়ালাইকুম। কাছে ১ম এই আমাদের প্রশ্ন থাকবে ত্বকের সৌন্দর্য ও চিকিৎসায় লেজার ট্রিটমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? আচ্ছা, আমাদের স্কিনে তো ওয়াইড রেঞ্জ অনেক ধরনেরই আনওয়ান্টেড প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে এটা অবাঞ্ছিত লোম থেকে শুরু করে অনেক সময় ব্রণ বা ব্রণের কারণে ক্ষত, এই ধরনের সমস্যা। আবার একই সাথে অনেক সময় পিগমেন্ট, হাইপার পিগমেন্টেশন, যেমন জন্ম দাগ থেকে শুরু করে আ অনেক ধরনের আ রোদ বা রোদের কারণে মেচা বা ফ্রিকলস, এই জাতীয় সমস্যা। তো এই ধরনের অনেক ধরনের সমস্যাই আমরা এক্সপেরিয়েন্স করি। আ তো এই সব ধরনের সমস্যা সেফ আ ট্রিটমেন্ট এবং কার্যকরী ট্রিটমেন্ট হিসাবে আ আমরা লেজার চিকিৎসা দিয়ে থাকি। তো এই কারণে আসলে আম আ ত্বকের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনা এবং একই সাথে আ সেফলি ট্রিটমেন্টটা প্রোভাইড করতে পারা যায় দেখেই আমরা লেজার ট্রিটমেন্ট গুলো চুজ করে থাকি। ধন্যবাদ। আ লেজার ট্রিটমেন্ট এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। মানে সবাই চারপাশে ত্বকের সৌন্দর্য রক্ষার জন্য শুধু না, ত্বকের বিভিন্ন চিকিৎসার জন্য লেজার ট্রিটমেন্ট নিয়ে থাকে। তো লেজার ট্রিটমেন্ট হঠাৎ এত জনপ্রিয় হয়ে উঠলো কেন? এর কারণটা কি? আচ্ছা। আ লেজার ট্রিটমেন্টের জনপ্রিয়তা, এটা যেহেতু বিভিন্ন ধরনের লেজার দিয়ে আমরা ওয়াইড রেঞ্জ এর ট্রিটমেন্ট দিতে পারি। একই সাথে এটার যেটা সুবিধা সেটা হচ্ছে খুব মিনিমাম ডাউন টাইম বা এটা রিকভারি টাইমটা খুব কুইক। আমরা অনেক অল্প সময়ের ব্যবধানে আমরা চিকিৎসা দিতে পারি। রেজাল্টটাও ইফেক্টিভ ওয়েতে দেওয়া যায়, সেফলি দেওয়া যায় এবং এখন মোটামুটি আ ট্রিটমেন্ট গুলোর এভেইলেবিলিটির কারণে এই চিকিৎসাগুলো খুব বেশি খরচও হয় না। সো অ্যাফোর্ডেবিলিটি এটা একটা বড় কারণ। চিকিৎসাগুলো মানুষ খুব সহজেই অ্যাভেইল করতে পারে। আর এই কারণে এবং সময়ও কম লাগে। এটা রিকভারি টাইমটাও খুব শর্ট হয়। আ যার কারণে এটা দিন, দিন আস্তে, আস্তে আ মানুষের মাঝে জনপ্রিয়তা পাচ্ছে। ধন্যবাদ। আ আমার পরবর্তী প্রশ্ন যেটা ছিল অলরেডি আপনি বলে দিয়েছেন। তারপরেও আমি এ আলোচনায় যাচ্ছি যে ত্বকের চিকিৎসায় সাধারণত কোন ধরনের লেজার ব্যবহৃত হয়ে থাকে? মানে লেজারের প্রকারভেদগুলো আমি জানতে চাচ্ছি। আচ্ছা, লেজারের এটা আসলে ত্বকের সমস্যার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের লেজার আমরা ব্যবহার করে থাকি। যেমন সাধারণত আ আ স্কার জাতীয় বা ব্রণের স্কার হোক বা সার্জিক্যাল স্কার হোক বা ইভেন প্রেগন্যান্সি স্কার হোক, স্ট্রেচ মার্কস থেকে হোক, এই ধরনের লেজার গুলোর ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল লেজার, যেমন CO2 ফ্র্যাকশনাল লেজার বা আরবিএম ফ্র্যাকশনাল লেজার, এই ধরনের লেজার গুলো ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা এটার অ্যাবলিটিভ ফাংশন, CO2 র অ্যাবলিটিভ ফাংশন দিয়ে আমরা আ মোল বা ওয়ার্ট বা আঁচিল, স্কিন ট্যাগ, এই ধরনের জিনিসগুলো আমরা রিমুভ করতে পারি। একই সাথে অনেকের আবার আম আনওয়ান্টেড হেয়ার এর প্রবলেম থাকে। আনওয়ান্টেড হেয়ার বা অবাঞ্ছিত লোম। এই লোমগুলোও আমরা কয়েক সেশনের মাধ্যমে খুব সহজেই কোনো আ ডাউন টাইম ছাড়াই আমরা এই জিনিসগুলোকে পার্মানেন্টলি রিমুভ করতে পারি বা রিডাকশন করতে পারি। আবার একই সাথে পিগমেন্টেশন এর যেই সমস্যাগুলো দেখতে পাই আমরা, জন্ম আ দাগ থেকে শুরু করে আ রোদে বা অন্যান্য আম হিট থেকে, যেমন অনেকে আমাদের হাউসওয়াইফ যারা থাকেন, হোমমেকার যারা থাকেন, তারা রান্না-বান্না অনেকে পছন্দ করেন। সেক্ষেত্রে রান্নায়
অতিরিক্ত হিটের এক্সপোজারের কারণে অনেক সময় মেস্তা হতে পারে, অথবা বাহিরে যারা কাজ করেন, মাঠে যারা কাজ করেন, তাদেরও এই অতিবেগুনি রশ্মির প্রভাবে আমাদের হাইপার পিগমেন্টেড ডিসঅর্ডার, যেগুলো মেস্তা বা ফ্রিকেলস বা সান ড্যামেজ, এই জিনিসগুলো হতে পারে। তো এগুলো আমরা আহ, খুব সহজেই আমরা লেজার ট্রিটমেন্ট দিয়ে এটার চিকিৎসা করা যায়। ধন্যবাদ। আমরা লেজার ট্রিটমেন্ট সম্পর্কে আসলে একটা স্বচ্ছ ধারণা পেলাম ডক্টর মুনতাসিরের এই বক্তব্যের মাধ্যমে। আরেকটা প্রচলিত শব্দ আছে, স্কিন রিজার্ভিসিং ট্রিটমেন্ট। এটা বলতে আসলে কি বোঝায়? অনেকে এটা ইদানিং বলে থাকে, এবং এটি ত্বকের কোন কোন সমস্যায় আহ, এটি ব্যবহৃত হয়, এবং এটা কি পদ্ধতিতে এটা ব্যবহার করা হয়ে থাকে? স্কিন রিসার্ফেসিং ট্রিটমেন্টটা আসলে আমাদের ত্বকের সবচেয়ে উপরিভাগের যে লেয়ারটা আছে, যেটা ড্যামেজড লেয়ার, একটা ডেড স্কিনের লেয়ার, এই লেয়ারটাকে আমরা রিমুভ করতে পারি। এই রিজুভিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে আমরা একই সাথে হিলিং প্রসেসটাকে ট্রিগার করতে পারি, যার কারণে কোলাজেন প্রোডাকশনটা ইনক্রিজ করে এবং নতুন কোষগুলো উপরের দিকে চলে আসে। মানে উপরের যখন আমরা ড্যামেজ স্কিন লেয়ারটাকে সরিয়ে দিই, তখন নিচের ভিতরে হিলিং প্রসেসটা স্টার্ট হয় এবং যেটা সুস্থ কোষ, সবল এবং সজীব কোষ, এই কোষগুলো আমাদের স্কিনের উপরিভাগে চলে আসে, যেটা অনেক হেলদি লুকিং, একই সাথে এটার একটা ন্যাচারাল উজ্জ্বলতা আছে। সো এটাতে অন্যান্য যে ড্যামেজ লেয়ারের মধ্যে যেই ত্বকের যেই ইমপারফেকশন গুলো বা মসৃণতা, যে জিনিসটা, এই জিনিসটা এই সজীব কোষগুলোর মধ্যে অনেক মসৃণ হয়ে থাকে এবং বেশ উজ্জ্বল হয়ে থাকে, যে জিনিসটা এই জন্য আমরা রিসার্ফেসিং ট্রিটমেন্টটা করে থাকি। আচ্ছা। এটা কি শুধু সৌন্দর্য বর্ধনের জন্যই এটা ব্যবহৃত হয়ে থাকে? নাকি বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার জন্য, ত্বকের বিভিন্ন সমস্যার জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে? জি, এটা আহ, সৌন্দর্য ছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে এটা স্কিনের ট্রিটমেন্টের জন্যই আমরা ব্যবহার করে থাকি। যেমন অনেকের অ্যাকনি স্কার বা অনেকের পিগমেন্টেশনের জন্য আহ, আহ, যে সমস্যাগুলো নিয়ে আসে, যেমন সান ড্যামেজ নিয়ে আসে বা আমাদের অ্যাকনি স্কার নিয়ে আসে, আমাদের কাছে অনেক বেশি। তো এই ক্ষেত্রে স্কিন রিনিউয়াল বা স্কিন রিসার্ফেসিং ট্রিটমেন্ট গুলো দিয়ে আমরা আহ, খুব ভালো ফলাফল পাই। ধন্যবাদ। আপনি আপনার বক্তব্যে কিছুক্ষণ আগে আমরা লেজার ট্রিটমেন্টের কয়েকটা পদ্ধতি সম্পর্কে শুনলাম। এই পদ্ধতি একটা আরেকটার চেয়ে কিভাবে করে মানে পৃথক করব? আমরা রোগীরা কিভাবে করে বুঝবে কোন পদ্ধতি কিভাবে করে দেয়া হয়ে থাকে? আচ্ছা, এখানে যেমন আমরা CO2 লেজার যেটা বলি, CO2 লেজার গুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা সার্জিক্যাল ফাংশনও আছে এবং আহ, আমরা ফ্র্যাকশনাল CO2 দিয়ে এই জিনিসটা আমরা রিসার্ফেসিং ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি, বাট এটার সার্জিক্যাল ফাংশন গুলো আমরা সাধারণত ট্যাগ, মোল্ড রিমুভাল বা ওয়ার্ড রিমুভাল, এই জিনিসগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। আবার এনডিএক লেজার, যেটা এনডিএক লেজারে যেমন হচ্ছে ইয়াক আরবিএম লেজারটা, এটা আমরা যদি সুপারফিশিয়াল বা অনেক ত্বকের উপরিভাগের লেয়ারটাকে আমরা যদি খুব সেফলি ট্রিটমেন্ট করতে চাই উইথ মিনিমাল ডাউন টাইম, মানে খুব অল্প সময়ের ভিতরেই রিকভারিটা হয়ে যাবে, সেক্ষেত্রে তখন আমরা আরবিএম লেজারটা ইউজ করি। আর যদি আমরা একটু ডিপার লেয়ারের, যদি স্কারের কারণে হয় বা ডিপার লেয়ারের পেনেট্রেশন দরকার হয় আমাদের, বা ইভেন অনেক সময় পোড়া দাগ থাকে, বার্ন স্কার যেটাকে বলা হয়, বার্ন স্কারের ক্ষেত্রেও আমরা CO2 ফ্র্যাকশনাল লেজার এগুলো ইউজ করে থাকি। এটা একটু ডিপার পেনেট্রেশন এবং কিন্তু বার্নের পেশেন্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আবার অন্যদিকে যদি আমি ডায়োড লেজার বলি, ডায়োড লেজার হচ্ছে খুবই সিলেক্টিভ ওয়েতে, এটা হচ্ছে আমরা যেমন আমাদের অবাঞ্ছিত লোমের যে সমস্যাগুলো থাকে, অবাঞ্ছিত লোমের যে লোমের গোড়ায় হেয়ার ফলিকল, যেটা হেয়ার ফলিকলের ভিতর যে মেলানিনটা আছে, এইটাকে টার্গেট করে, খুব সিলেক্টিভ ওয়েতে টার্গেট করে। সো শুধু হেয়ার ফলিকলটাকে সে ইনঅ্যাক্টিভ করে দেয়, অতটুকু অংশই ড্যামেজ করে, যার কারণে হেয়ার ফলিকলটা ওই হেয়ার রিজেনারেশনের বা নতুন করে লোম গজানোর যে ক্যাপাসিটি, সেটা আস্তে আস্তে লস করতে থাকে। এই ট্রিটমেন্ট গুলোতে কিছু কিছু মাল্টিপল সেশনে দরকার হয়, আবার কিছু কিছু লেজারের সিঙ্গেল সেশনেই ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যায়। এটা নির্ভর করে কোন ধরনের সমস্যার জন্য আমরা কোন চিকিৎসাটা করছি।
সেটার উপরে। ধন্যবাদ। আপনি আপনার এই বক্তব্যে আসলে বলে দিয়েছেন যে কোন ট্রিটমেন্ট স্থায়ী হয়, কোনটা অস্থায়ী বা কোন সমস্যার জন্য কোন পদ্ধতি গ্রহণ করতে হবে। আরেকটি প্রশ্ন এসে যাচ্ছে সাথে যে ত্বকের রিকভারির জন্য অ্যা টোটাল কত সময় লাগতে পারে? একটা রোগী এটা স্বাভাবিকভাবে এই প্রশ্ন করে যে, "স্যার কতদিনের মধ্যে আমি সুস্থ হব?" আর এর ফলাফল যে আমরা লেজার ট্রিটমেন্টটা নিলাম, এরপরে কতদিন স্থায়ী থাকে? জি। আ এক্ষেত্রে আ প্রতিটা লেজারই আলাদা, আলাদা ডাউন টাইম আছে। যেমন আমি যদি রিসারফেসিং ট্রিটমেন্ট যেটা আমরা অ্যাকনি স্কার বা ত্বকে ব্রণের জন্য যে ক্ষত, এই ক্ষতর জন্য যদি আমরা চিকিৎসা করি, এটা যদি খুব আ ডেপথ যদি কম হয় বা গভীরতা যদি কম হয়, সেক্ষেত্রে যেমন আরবিএম লেজার গুলো খুব ভালো কাজ করে। তো আরবিএম লেজারে যেমন ডাউন টাইমটা কম বা এটা রিকভারি টাইমটা হচ্ছে ৩ থেকে ৫ দিনের মধ্যেই এটা রিকভারি হয়ে যায় এবং আ মোটামুটি রিকভারি যেটা থেকে হয় যেটা হচ্ছে যে ট্রিটমেন্টের পরে যেমন একটু লালচে ভাব থাকে, ত্বকটা একটু লালচে ভাব থাকে। তো এই জিনিসটা মোটামুটি আ একটু ফোলা ভাব থাকতে পারে সামান্য একটু, যেটা খুবই শর্ট পিরিয়ড এর ভিতরে ৩ থেকে ৫ দিনের মধ্যেই এটা আবার সোয়েলিং টা ঠিক হয়ে যায়। একই রকমভাবে যদি আমরা ফ্র্যাকশনাল CO2 দিয়ে এই চিকিৎসাটা করি, সেক্ষেত্রে আমরা একটু ডিপার স্কার বা একটু বড় এরিয়াতে যদি আমরা এই ট্রিটমেন্ট গুলো করি, তাহলে মোটামুটি সর্বোচ্চ ৩ থেকে ৭ দিন পর্যন্ত যেতে পারে এই ডাউন টাইমটা। এরপরে স্বাভাবিক ত্বকের আমরা দেখি যে ত্বক স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। আর একই সাথে যদি আমি যেমন হেয়ার রিডাকশন এর জন্য যেখানে আমরা ডায়োড লেজারটা ইউজ করি, এই ডায়োড লেজারের ক্ষেত্রে এটা মোটামুটি ১ থেকে ২ দিন আ মধ্যেই জিনিসটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। কিছু, কিছু ক্ষেত্রে ১ দিনের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এটা। আর কিউ সুইচ লেজারের ক্ষেত্রে যেটা আমরা মেইনলি হাইপার পিগমেন্টেশন এর ডিসঅর্ডার গুলার জন্য ইউজ করা হয়ে থাকে। এটাও ১ থেকে ২ দিন বা সর্বোচ্চ ৩ দিনের মধ্যে এটা নরমাল অবস্থায় ফিরে আসে। ত্বকের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ধন্যবাদ। আমাদের চারপাশে সাধারণত এই যে ইয়াং এইজ এ যেটা দেখা যাচ্ছে ব্রণের দাগ খুব বেশি হয় বা অনেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা বিভিন্ন ধরনের এই যে এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের আজেবাজে প্রোডাক্ট ইউজ এর জন্য ব্রণের দাগ স্থায়ী হয়ে যায়। ব্রণের দাগ, স্ট্রেচ মার্ক, পোড়া রোগীও অনেক এসে থাকে। তো এই সমস্যাগুলোর ক্ষেত্রে লেজার আসলে কতটা কার্যকর? বা কতটা উন্নতি সম্ভব এই সমস্যা সমাধানের জন্য? জি। আ আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আমরা ডার্মাটোলজিস্ট যারা আমরা অ্যাস্থেটিক মেডিসিন এ বেশি কাজ করি, আমরা এই ধরনের কেস সবসময়ই পাই এবং বিশেষ করে ব্রণের ক্ষত নিয়ে আগে অন্যান্য চিকিৎসার থেকে এই চিকিৎসাগুলো আমরা অনেক সময় কম্বিনেশন ট্রিটমেন্ট ইউজ করি। বাট শুধু লেজার দিয়েও এটা মোটামুটি ৭০ থেকে ৮০ ভাগ ইমপ্রুভমেন্ট পসিবল। এবং যদিও এটাতে আ আ স্কার এর ধরন বা ক্ষতর ধরনের উপর নির্ভর করে এটা অনেক সময় ৪ থেকে ৬ টা ইভেন ১০ টা পর্যন্ত সেশন লাগতে পারে। কিন্তু এটা ট্রিটমেন্টটা CO2 ফ্র্যাকশনাল দিয়েই বা আরবিএম ফ্র্যাকশনাল দুটাই এক্ষেত্রে খুবই কার্যকরী এবং আ খুব সেফলি আমরা স্কার এর ট্রিটমেন্টটা করতে পারি এটা দিয়ে। ধন্যবাদ। আম তাহলে এই যে কয়টা পদ্ধতি আপনি বললেন এ পর্যন্ত লেজারের ক্ষেত্রে, তার মানে ব্রণের ক্ষত বা পোড়া দাগের ক্ষেত্রে সব কয়টা পদ্ধতিই এখানে এপ্লাই করা সম্ভব নাকি? জি, আচ্ছা, জি। এই যে এই লেজার চিকিৎসার এই পদ্ধতিগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? আপনার বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে কি দেখেছেন? আচ্ছা, এক্ষেত্রে আসলে ২ টা লেজারই আ আ একেকটা স্ট্রেংথ একেক রকম। যদি আমি যেমন যদি আম আগুনে পোড়া রোগী হয়, সেক্ষেত্রে যেমন হচ্ছে আরবিএম লেজারের থেকে CO2 ফ্র্যাকশনাল লেজারের কার্যকারিতাটা বেশি। এবং এটা উম আ সেই স্কার টিস্যুটাকে নরম করার ক্ষেত্রে এবং খুব দ্রুত এই জিনিসটা নরমাল স্বাভাবিক হয়তো সম্পূর্ণ স্বাভাবিক হবে না, বাট অনেকটাই স্বাভাবিক মানে ফ্লেক্সিবল হয়ে যাবে টিস্যুটা যেটা স্কার টিস্যু যেটা শক্ত টিস্যু। এটা আস্তে, আস্তে নরম হতে থাকবে এবং আস্তে, আস্তে আ মুভমেন্ট এর রেঞ্জটা বেড়ে যাবে।
তো যেটা আমরা আরবিএম দিয়ে হয়তো করতে পারি না, কিন্তু আরবিএম দিয়ে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাদের ত্বকের যে বলিরেখা বা সামান্য ভাঁজ যেটা পড়ে, ফাইন রিঙ্কেলস যেটাকে আমরা বলি, এই জিনিসগুলোর ক্ষেত্রে আবার আমাদের আরবিএম লেজারটা ভালো। আরবিএম লেজারটা যেটা সুপারফিশিয়াল বা ত্বকের উপরিভাগের যে সামান্য ভাঁজ বা ত্বকের উপরিভাগের সামান্য ক্ষত, এই জিনিসগুলো ট্রিটমেন্ট করার জন্য আরবিএম লেজারটা ভালো। এটাতে থার্মাল ড্যামেজটা অনেক কম হয়, বা যে হিট প্রডিউস হয় লেজার থেকে, সেটার কারণে থার্মাল ড্যামেজটা অনেক কম হয়, যেটা CO2 তে সামান্য একটু বেশি হয়। তবে সেই জিনিসগুলো এখন আমাদের কাছে অনেক উন্নত ধরনের মেশিন আছে, এখানে থার্মাল ড্যামেজ থেকে শুরু করে কতটুকু স্ট্রেংথ এবং ডেপথনেস সবকিছুই কন্ট্রোল করা যায়। সো এই জিনিসটা আমরা অনেক মিনিমাইজ করতে পারি, এবং এটার কারণে ডাউন টাইমটাও অনেক কমে আসে, রিকভারি টাইমটাও খুব দ্রুত রিকভারি হয়ে যায়। ধন্যবাদ। এই আলোচনার মধ্যে আরেকটি সমস্যা, মানে আপনি স্কার নিয়ে যেহেতু আলোচনা হচ্ছিল, যে সার্জিক্যাল স্কারের ক্ষেত্রে কি লেজার ট্রিটমেন্ট কার্যকর ভূমিকা পালন করে? জি, জি। সার্জিক্যাল স্কার বা স্ট্রেচ মার্কস বা যেকোনো ধরনের স্কারের ক্ষেত্রে এটা যে প্রিন্সিপালে কাজ করে সেটা হচ্ছে যে এখানে স্কারটি শুরু করে যখন আমরা লেজার পালসটা দেওয়া হয়, তখন ওখানে স্কার টিস্যুটা ব্রেকডাউন করার জন্য ছোট ছোট হোল তৈরি করে, সেটা স্কার টিস্যুটাকে ব্রেকডাউন করে এবং ওখানে নিয়েও কোলাজেন ফর্মেশন এবং টিস্যু হিলিং প্রসেসটাকে স্টার্ট করে, যার কারণে আস্তে আস্তে করে স্কার টিস্যুটা ভেঙে যেতে থাকে এবং ওইটা রিপ্লেসড হয়ে যায় স্বাভাবিক টিস্যু দিয়ে। এবং মোটামুটি 70-80 ভাগ এই স্কার টিস্যু আস্তে আস্তে করে নর্মাল স্কিনের কাছাকাছি চলে আসে। ধন্যবাদ। আ এখন ঘরে, ঘরে তো মোটামুটি সবাই অনেক বেশি সৌন্দর্য সচেতন হয়ে গিয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সৌন্দর্য সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে হোক বা বিভিন্ন প্রোডাক্টের আম বিজ্ঞাপনের মাধ্যমে হোক, তারা অনেক ধরনের সে সরঞ্জাম ব্যবহার করে ঘরে বসে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে কালচে দাগ বা ট্যাটু রিমুভাল বা জন্মদাগের জন্য কিন্তু আসলে তেমন কোনো কিছু আলোচনা করা হয় না। লেজার ট্রিটমেন্ট এর মাধ্যমে বা কোন ধরনের লেজার এই সমস্যাগুলো সমাধানে ব্যবহার করা হয় যদি একটু বলতেন? আচ্ছা, সাধারণত ট্যাটু এটাও হয়তোবা লাইফস্টাইলের পার্ট হিসেবে অনেকে ট্যাটু করাটা পছন্দ করে। আবার অনেক সময় ধর্মীয় বিবেচনায় তখন আবার ট্যাটু রিমুভ করে ফেলতে চান। যেহেতু এটা পার্মানেন্ট ইঙ্ক দিয়ে করা এবং এটা আমাদের ডিপ গার্মেন্টস এর লেয়ারে পিগমেন্ট গুলো থাকে। সো এটা লেজার ছাড়া অন্য কোনো মাধ্যমে সেফলি রিমুভ করা সম্ভব হয় না। আমাদের কাছে অনেক সময় অনেক পেশেন্ট আসেন যারা একটু হার্শ কেমিক্যাল দিয়ে এই জিনিসটা রিমুভ করার চেষ্টা করেন, যেটা অনেক সময় স্কিনটাকে বার্ন করে ফেলে এবং একটা স্কার ফর্ম করে দেয়। সো এই জন্য ট্যাটুর ক্ষেত্রে বিশেষ করে কখনোই লেজার ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যাওয়াটা আমি রেকমেন্ড করব না। ট্যাটুতে যেটা হয়, বা যখন ডিপ লেয়ারে পিগমেন্টেড যেই মেলানিন যে পিগমেন্ট গুলো থাকে, এই পিগমেন্ট গুলো ব্রেক ডাউন করার জন্য আমরা খুব কমনলি কিউ সুইচ লেজারটা ইউজ করে থাকি। এটা ইন্ডিয়াক লেজার। এই কিউ সুইচটা শর্ট পালস একটা বার্স্ট দেয়, যেটা ওই পিগমেন্ট গুলোকে ব্রেক করে ফেলে, এবং এটা কয়েক সেশনের মাধ্যমে আস্তে আস্তে করে পিগমেন্ট গুলো হালকা হতে থাকে এবং আমাদের বডি সেই পিগমেন্ট গুলোকে এনগালফ করে সেটাকে ডিস্ট্রয় করে ফেলে। তো এই পিগমেন্ট গুলোকে ভেঙে দেওয়ার জন্যই আমরা সাধারণত কিউ সুইচ লেজার এটা ইউজ করি। এটার সাথে পাশাপাশি এটার আবার আরো উন্নত সংস্করণ চলে এসেছে, যেটাকে আমরা পিকোসেকেন্ড লেজার বলি। এই পিকোসেকেন্ড লেজার এবং কিউ সুইচ লেজার এগুলো এই ধরনের হাইপার পিগমেন্টেশন ডিসঅর্ডার, যেমন জন্মদাগ বা ট্যাটু রিমুভাল, এই জিনিসটার জন্য এই দুটো লেজার আমরা নরমালি ব্যবহার করে থাকি। ধন্যবাদ। আপনার কাছে এখন যে প্রশ্নটা, যেটা আপনি এইমাত্র বললেন যে কিউ সুইচ এবং পিকোসেকেন্ড লেজার, এই ২ টা লেজার সম্পর্কে আরেকটু যদি স্বচ্ছ ধারণা দিতেন, এই ২ টার পার্থক্য কিভাবে করে রোগীরা বুঝবে? আচ্ছা, এটার পার্থক্য আসলে রোগীদের আহ, বোঝাটা কঠিন। এটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট থেকে আমরা যে কিউ সুইচ লেজারটাতে আমাদের যেই শর্ট পালস যেটা দেওয়া হয়, লেজার পালস, এটা হচ্ছে 1 সেকেন্ডের 1 বিলিয়ন ভাগের 1 ভাগ। এত শর্ট টাইমের ডিউরেশনের জন্য আমরা পালসটা
এবং এটার সুবিধাটা হচ্ছে যে যেহেতু এটা খুবই শর্ট পালস, আল্ট্রা শর্ট পালস, এটার কারণে এখানে যতটুকু এরিয়ায় আমরা ট্রিটমেন্ট করতে যাচ্ছি ওই এরিয়াতে থার্মাল ড্যামেজটা যেমন কম হবে, একই সাথে ওইটার আশপাশে ছড়ায় পড়বে না হিটটা, শুধুমাত্র ওইটুক এরিয়ার মধ্যেই কাজ করবে এবং এটা খুবই প্রেসাইজ হয়। তো এই জিনিসটাকে আরো উন্নত সংস্করণ হচ্ছে পিকো সেকেন্ড লেজার। দুইটা একই ওয়েতেই কাজ করে বা একই প্রিন্সিপালে কাজ করে, কিন্তু পিকো সেকেন্ড লেজারের ক্ষেত্রে এটা পিকো সেকেন্ড মানে নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 1 সেকেন্ডের 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগ। তো এটা আরো শর্টার ডিউরেশনের এক্সপোজার টাইম, যেটা একই কাজ করে আপনার ওই পিগমেন্টটাকে ভেঙে দিচ্ছে। হাইপার পিগমেন্টেড ডিসঅর্ডারের ক্ষেত্রে এটা আমরা কমনলি ইউজ করি, কিন্তু এটা সেফটি মার্জিনটা হায়ার। এটা যেহেতু আরো শর্টার ডিউরেশনের জন্য এটা আমাদের এক্সপোজার টাইম, সো এখানে থার্মাল ড্যামেজটা ইভেন আরো কম এবং খুবই প্রেসাইসলি এটা যতটুকু এরিয়ার মধ্যে আমরা ট্রিটমেন্টটা করতে চাচ্ছি সেখানে ট্রিটমেন্টটা করা হয়ে থাকে। সাধারণত আমাদের দেশে যারা আমাদের যেটা ব্রাউন স্কিন কালারের ক্ষেত্রে এই জিনিসটা আরেকটু সুপিরিয়র মার্জিন দেয় পিকোসেকেন্ড লেজারটা, কিন্তু দুটা মোটামুটি একই প্রিন্সিপালে কাজ করে এবং হাইপার পিগমেন্টেশন ডিসঅর্ডারের জন্য দুটাই সেফ, ভালোভাবে কাজ করে, ইফেক্টিভলি কাজ করে। এই দুই লেজার যে কি নিয়ে আলোচনা করলেন সেটা কি সব ধরনের ত্বকের ক্ষেত্রে নিরাপদভাবে ব্যবহার করা যায়? জি, কিউ সুইচ লেজার আমাদের দেশে এখনো বেশিরভাগ ক্ষেত্রে কিউ সুইচ লেজার গুলো ইউজ হয় এই ধরনের হাইপার পিগমেন্টেশন ডিসঅর্ডারের জন্য। বাট কিছু কিছু পিকোসেকেন্ড লেজার কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রয়োগ শুরু করা হয়েছে আমাদের দেশে। দুটাই সেফলি আমাদের দেশে আমাদের আমাদের নর্মালি আমাদের যে ধরনের আমরা কালার টোন আমরা বিলং করি সেই ধরনের কালার টোনের জন্য দুটা লেজারই সেফ। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা খুব চমৎকার কিছু সমস্যা এবং প্রাত্যহিক জীবনে আমরা যেগুলো ফেস করি সে ধরনের কিছু সমস্যা নিয়ে আলোচনায় ছিলাম। আমরা এর মাঝে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন, সুস্থতার পথে আবার ফেরত আসছি। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা। আমরা আবারও চলে এসেছি আপনাদের সাথে। আমরা আপনাদের প্রাত্যহিক জীবনের কিছু সাধারণ সমস্যা নিয়ে এতক্ষণ আলোচনা করেছি, যেটা মোটামুটি সব ঘরেই এই ধরনের রোগী পাওয়া গিয়ে থাকে। এবং এখন আমরা যেটা নিয়ে আলোচনায় যাব সেটাও মনে হয় সব ঘরে ঘরেই আছে, সেটা হচ্ছে অবাঞ্ছিত লোম। অবাঞ্ছিত লোম নিয়ে সবাই খুব চিন্তিত, সেটা নারী, পুরুষ এবং মধ্যবয়সী যারা আছেন তারা এই সমস্যায় বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে থাকেন এবং পরে ফলাফল যখন খারাপের দিকে যায় তখন আসলে লাস্টে এই লেজার ট্রিটমেন্টেই তারা আবার চলে আসেন লেজার নিতে। তো এই অবাঞ্ছিত লোম অপসারণে লেজার ট্রিটমেন্ট যারা নিচ্ছেন তারা আসলে আহ কতটুকু কাজ করে লেজার ট্রিটমেন্ট বা উপকারিতা আসলে পায় কিনা, এটা যদি বলতেন ডাক্তার মুনতাসির। জি, লেজার ট্রিটমেন্ট হেয়ার রিডাকশন বা অবাঞ্ছিত লোম অপসারণের ক্ষেত্রে এটাই সবচেয়ে সেফ ট্রিটমেন্ট। যেমন আমাদের দেশে এখনো অনেকে আছেন যারা ওয়্যাক্সিং করে থাকেন বা শেভিং করে থাকেন এই ফেসে বা শরীরের অন্য জায়গা অবাঞ্ছিত লোম রিমুভ করার জন্য।
তো এই পদ্ধতিগুলোর থেকে কম্প্যারিজনে যেখানে শেভ বা আপনার ওয়্যাক্সিং এ বারবার ফেসে যেমন ওয়্যাক্সিং করতে গিয়ে অনেকেই স্কিনটার শ্যাগ হয়ে যায় বা শ্যাগিং হয়ে যায়, অনেক আর্লি শ্যাগিং হয়ে যায় স্কিনটা, এবং একই সাথে এগুলো অনেক পেইনফুল। আবার শেভিং করাটা অনেক সময় ইনকনভিনিয়েন্ট হয়ে যায়, কারণ কিছুদিন পর পরই আবার হেয়ার রিগ্রোথ হয়, তখন আবার নতুন করে শেভ করতে হয়। তো এই ইনকনভেনিয়েন্স গুলো বিবেচনা করলে সবচেয়ে সেফ এবং সবচেয়ে ইফেক্টিভ এবং কনভেনিয়েন্ট ট্রিটমেন্ট হচ্ছে লেজার হেয়ার রিমুভাল। এটা খুব অল্প কয়েক সেশনের মধ্যেই আমরা আসলে পার্মানেন্টলি হেয়ার রিডাকশন করতে পারি। ধন্যবাদ। এই অবাঞ্ছিত লোম অপসারণের জন্য যে লেজার ট্রিটমেন্ট নেওয়া হয়, এতে কি লোম পার্মানেন্টলি আপনারা রিমুভ করে দেন, নাকি লোমের জন্মের মানে লোম গজানোর পরিমাণটা কমে যায়? এখানে আসলে যেটা হয় যে আমরা মোটামুটি আমাদের দেশে লং পালস ইন্ডিয়ান এবং ডায়োড লেজার, এই দুই ধরনের লেজার গুলো ইউজ হয়, বাট কমনলি ইউজ হয় হচ্ছে ডায়োড লেজারটা। তো এই ডায়োড লেজার গুলো হচ্ছে খুবই সিলেক্টিভ ওয়েতে কাজ করে। এটার ক্রোমোফোর বা এটার আমাদের হেয়ার ফলিকলের যে মেলানিন আছে, এই মেলানিনটা এই লাইটটাকে অ্যাবজর্ভ করে অতিরিক্ত পরিমাণে অ্যাবজর্ব করে এটা হেয়ার ফলিকলটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়, যার কারণে হেয়ার ফলিকলের যে নতুন হেয়ার রিগ্রোথের যেই ক্যাপাসিটিটা এটা আস্তে আস্তে লস করতে থাকে। তো মোটামুটি 4-5টা সেশন বা সর্বোচ্চ 6টা সেশনে আমরা মেশিন টু মেশিন ভ্যারি করে, বাট যদি ভালো মেশিন হয় তাহলে মোটামুটি 6 সেশনের মধ্যে এইটাকে আমরা 80 ভাগ পর্যন্ত, ইভেন অনেক সময় 80-90 ভাগ পর্যন্ত কমিয়ে ফেলতে পারি হেয়ার রিগ্রোথ ক্যাপাসিটিটা। সো এরপরে হয়তোবা যদি দেখা যায় যে পুনরায় আবার হেয়ার আসা শুরু করেছে, সেক্ষেত্রে হয়তো সিঙ্গেল একটা সেশন 6 মাস পরে বা বছরে একটা দুইটা এরকম মিলে, আর সেভাবে গজানোর সেই ক্যাপাসিটিটা থাকে না। সো অবাঞ্ছিত লোম সেটা ফেসিয়ালি হেয়ারই হোক অথবা আম, অন্য এরিয়াতে, সেটা খুব সহজেই আমরা সেটা থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ। এই যে অবাঞ্ছিত লোম অপসারণের কথা বললেন, এটি আসলে সব ধরনের ত্বকে বা সব বয়সে কি এই লেজার ট্রিটমেন্ট নেওয়া সম্ভব? আচ্ছা, এখানে একটা লিমিটেশন আছে যে হেয়ার রিডাকশন সেটা যে প্রিন্সিপালে কাজ করে সেটা হচ্ছে মেলানিনটা। সো মেলানিন যতক্ষণ পর্যন্ত আমাদের এই জিনিসটা ব্ল্যাক হেয়ার থাকবে, এটা শুধুমাত্র ব্ল্যাক হেয়ারই কাজ করে। যদি একজন অনেক বেশি বয়স্ক বা ওনার হয়তো আর্লি প্রিমেচুর গ্রেইং হয়ে গিয়েছে বা হেয়ার সাদা হয়ে গিয়েছে, ধূসর হেয়ারে বা সাদা হেয়ারে এই প্রিন্সিপালটা কাজ করে না, এই লেজারটা কাজ করে না। সেক্ষেত্রে আমাদের সার্জিক্যাল ইপিলেশনের দিকে যেতে হয়, বাট এটা ছাড়া মোটামুটি ব্ল্যাক হেয়ারের ক্ষেত্রে এটা খুবই সেফলি এবং ইফেক্টিভলি হেয়ার রিডাকশন করে। ধন্যবাদ। ডক্টর মুনতাসির, এতক্ষণ আপনি বেশ অনেকগুলো সাধারণ সমস্যা যেগুলো সব ঘরে ঘরেই পাওয়া যায়, বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছেন। এখন আরেকটি কমন সমস্যা, সেটা হচ্ছে কিলয়েড। কিলয়েড, তিল, আঁচিল, এগুলো নিয়ে ইদানিং সবাই খুব আহ আম, মানে সচেতন হয়ে গিয়েছে যে এগুলো অপসারণ করতে চায়। এগুলো অপসারণের ক্ষেত্রে লেজার চিকিৎসা আসলে কতটা কার্যকর বা কতটা নিরাপদ, এটা যদি একটু বিস্তারিত বলতেন। জি, জি। আহ, আঁচিল বা তিলের ক্ষেত্রে বা আঁচিলের ক্ষেত্রেও আমরা লেজার চিকিৎসা প্রয়োগ করে থাকি। লেজার চিকিৎসায় যেটা হয় যে এটা যেহেতু খুবই পিন পয়েন্টেড বা আহ, একদম টার্গেট এরিয়াকে আমরা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা রিমুভ করতে পারি, এবং এটার হিট ডিফিউশনটা বা আশপাশের এরিয়াতে যে থার্মাল ড্যামেজটা এটা খুব কম হয়, যার কারণে আমরা খুব সেফলি এই জিনিসটাতে ট্রিটমেন্ট করতে পারি। পাশাপাশি যেহেতু থার্মাল ড্যামেজটা কম, সেক্ষেত্রে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বা চিকিৎসার পরবর্তীতে যখন ওটা নর্মাল স্কিনে আবার ফেরত আসবে, সেই ফেরত আসার সময় ওখানে আবার হাইপার পিগমেন্টেশন ডিসঅর্ডার গুলো বা ওই জায়গাটাতে কালো দাগ পড়ে যাওয়া, এই জিনিসটা খুব মিনিমাম হয়, এবং যেটা খুব অল্প সময়ের মধ্যে আবার নর্মাল স্কিনে ফেরত আসে। সো কুইক রিকভারির জন্য এবং লেস সাইড ইফেক্ট বা আফটার ইফেক্টে হাইপার পিগমেন্টেশনের ডিসঅর্ডার গুলো, এই জিনিসগুলো মিনিমাম হওয়ার কারণে আমরা খুব সেফলি লেজার ট্রিটমেন্টটা ব্যবহার করে থাকি। কেলোয়েড বা
মোল বা ওয়ার্ড এইসব রিমুভালের ক্ষেত্রে। ধন্যবাদ। এই আলোচনার শুরুর দিকে আপনি একটি শব্দ উচ্চারণ করেছিলেন, সেটা হচ্ছে কম্বিনেশন ট্রিটমেন্ট। আম পিআরপি, মাইক্রো নিডলিং, কেমিক্যাল পিলিং, এই ট্রিটমেন্ট গুলো আসলে অনেক সময় দেখা যায় যে একসাথে দেয়া হচ্ছে। এইটা দেয়ার সুবিধাটা আসলে কি? জি, আসলে কিছু, কিছু ক্ষেত্রে আমরা কিছু, কিছু ট্রিটমেন্ট আমরা একসাথেই প্রয়োগ করে থাকি। আবার কিছু, কিছু চিকিৎসায় আমরা এটা স্টেপ বাই স্টেপ প্রয়োগ করে থাকি। যেমন কিছু, কিছু পিগমেন্টেশন ডিসঅর্ডার বা মেস্তার ক্ষেত্রে আমরা হয়তো শুরুর দিকে কেমিক্যাল পিল, তারপরে হয়তোবা লেজার, এই ধরনের কম্বিনেশনে আমরা দিয়ে থাকি। আবার কিছু, কিছু ক্ষেত্রে আমরা স্কার ট্রিটমেন্ট এর ক্ষেত্রে হয়তোবা আ আ লেজারের সাথে আমরা যেগুলো ফ্র্যাকশনাল লেজার করে থাকি, আরবিএম বা CO2 লেজার ফ্র্যাকশনাল যেটা করে থাকি, সেটার সাথে আবার কুইক রিকভারির জন্য একই সাথে বেটার কোলাজেন প্রোডাকশন এবং আ নিও কোলাজেন ফরমেশন, এগুলোর জন্য আমরা পিআরপি ট্রিটমেন্টটাও কম্বিনেশনে করে থাকি। যেহেতু আমাদের স্কার ট্রিটমেন্টের অনেক সময় কিছু, কিছু স্কার থাকে, যেমন বক্স স্কার, আইসপিক স্কার, যেগুলো হচ্ছে অনেক বেশি গর্ত তৈরি করে আমাদের। সেগুলোর ক্ষেত্রে আবার অনেক সময় আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করে শুধুমাত্র ওই পার্টিকুলার ওই ডিপ স্কার গুলোকে আমরা ট্রিট করি। এর পরবর্তীতে আবার আমরা লেজার ট্রিটমেন্ট করে বাকি এরিয়াটা রিসারফেসিং করে আমরা সমতলে বা মোটামুটি ইকুয়াল একটা লেভেলে নিয়ে আসার চেষ্টা করি। সো এটা পেশেন্টের সমস্যা ভেদে আমরা এই ট্রিটমেন্ট প্ল্যানটা করি এবং সেই অনুযায়ী আমরা কম্বিনেশন গুলো বা অনেক সময় আলাদা, আলাদা ভাবে, অনেক সময় একই সাথে একই সেশনে আমরা এই ট্রিটমেন্ট গুলো প্রয়োগ করে থাকি। আচ্ছা। এই যে বিভিন্ন ধরনের রোগ নিয়ে আলোচনা হচ্ছিল, রোগী কিভাবে করে বুঝবেন যে আমি একক মানে সিঙ্গেল ট্রিটমেন্ট নিবো নাকি কম্বিনেশন থেরাপিতে যাবো? এটা কি রোগীর বোঝা সম্ভব আগে থেকে? আচ্ছা, এটা আ রোগীদের যেহেতু আমরা এরকম অনেক রোগী পাই যারা ওয়েল এডুকেটেড এবং তারা তাদের সমস্যা নিয়ে অনেকদিন ধরে ভুগছেন। তো রোগীদেরও যথেষ্ট ভালো ধারণা নিয়েই আমাদের কাছে আসেন এবং উনাদের এখনকার রোগীরাও অনেক সচেতন এবং তারা এডুকেটেড। সো তারা আগে একটা রিসার্চ করে তারপরে তাদের সমস্যাগুলো অনলাইনে বিভিন্ন পড়াশোনা করে তারপর আমাদের কাছে আসেন। সো অনেকের ক্ষেত্রে অনেক সময় রোগীরাও আমাদের কাছে সাজেস্ট করেন বা আমাদের কাছে জানতে চান, ওনাদের কোয়েরি গুলো জানতে চান যে আমাদের এই জিনিসটা এই অ্যাপ্রোচে না করে ওইভাবে করলে কেমন হয়, হয়। সেক্ষেত্রে আমরা তাদের কাছে তাদের চিন্তাভাবনা গুলোকে অবশ্যই অ্যাড্রেস করি এবং সেই ক্ষেত্রে কোন ট্রিটমেন্টের সুবিধা অসুবিধা বা কম্বিনেশন এ করা যাবে কিনা সেটা সুবিধা অসুবিধা আমরা এক্সপ্লেইন করি। তারপরে আমরা ট্রিটমেন্টটা ঠিক করি। আ ধন্যবাদ। আমরা তো বিভিন্ন ধরনের লেজার ট্রিটমেন্ট সম্পর্কে শুনলাম। সিঙ্গেল ট্রিটমেন্ট, কম্বিনেশন থেরাপি। লেজার ট্রিটমেন্ট আসলে সাইড ইফেক্ট কতখানি বা এর পরবর্তী ট্রিটমেন্ট পরবর্তী যে জটিলতাগুলো হয়, এটা কতখানি সম্ভাবনা আছে? আচ্ছা। অ্যা খুব লেজার ট্রিটমেন্ট এর ক্ষেত্রে কিছু, কিছু খুব কমন কন্ডিশন পেশেন্টরা ফেস করে। সেটা হচ্ছে অ্যাম লেজার ট্রিটমেন্ট করার সময় আমরা কিছু, কিছু লেজার ট্রিটমেন্টে আমরা অ্যানাস্থেসিয়া প্রয়োগ করে থাকি। যার কারণে এখানে ব্যথা খুবই মিনিমাম অথবা একেবারেই ব্যথা পান না। আ আর ট্রিটমেন্টের পরবর্তী সময় এটা খুবই কমন একটা সাইড ইফেক্ট হচ্ছে রেডনেস বা আ ট্রিটমেন্ট এরিয়াটুকু লাল হয়ে থাকে এবং একটু সোলেন থাকতে পারে বা কিছুটা ফোলা থাকতে পারে। এবং আ কে যখন অ্যানেসথেসিয়া ইফেক্ট এ চলে যায় সেক্ষেত্রে কিছুটা আম আ ইরিটেশন বা একটু বার্নিং ফিল করতে পারে। এক্ষেত্রে সেখানে আমরা সুদিং ক্রিম গুলো প্রয়োগ করি যাতে খুব আম ইরিটেশনটা কাম হয় এবং একই সাথে বার্নিং সেনসেশনটা কাম ডাউন হয়। আবার আমরা একই সাথে প্রেসক্রিপশন এ কিছু, কিছু আম ট্রিটমেন্ট আমরা আম দিয়ে থাকি যাতে এই ইরিটেশনটা না হয়। আবার কিছু জিনিসের প্রয়োগ করার ব্যাপারেও আমরা অ্যাডভাইস করে থাকি পেশেন্টকে, যাতে কিছু ডুস অ্যান্ড ডোন্টস আছে যে কোনটা করা যাবে না, কোনটা এই ব্যবহার বিধিগুলো আমরা পেশেন্টকে জানিয়ে দিই। যাতে কুইক রিকভারি হয় এবং কমপ্লিকেশন গুলো যতটুকু মিনিমাইজ করা যায়। তবে আ যদি আমি ইন জেনারালাইজড বলি তাহলে হচ্ছে রেডনেস এবং একটু ফুলে থাকা, এই জিনিসটা খুব কমন সাইড এফেক্ট। আচ্ছা।
এই যে লেজার ট্রিটমেন্ট দেওয়ার পরে পরবর্তীতে রুটিনলি ত্বকের কোনো যত্ন বা লাইফস্টাইল মডিফিকেশনের জন্য আহ, কি কি অ্যাডভাইস মেনে চলতে হবে এরকম কোনো ফিক্সড কোনো নিয়ম আছে কিনা? জি, বিশেষ করে লেজার ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব কমন একটা জিনিস খুবই জরুরি, সেটা হচ্ছে যে আমরা যখন ইমিডিয়েটলি লেজার করার পরে আমাদের কখনোই মুখ ধোয়ার ক্ষেত্রে আমাদের কখনোই গরম পানি ব্যবহার করা উচিত না। আমরা নর্মাল ট্যাপ ওয়াটার বা কোল্ড ওয়াটার আমরা ইউজ করব, এবং একই সাথে হিট বা সূর্যের আলো থেকে সরাসরি আমাদেরকে সেফ থাকতে হবে। সেক্ষেত্রে আমরা প্রপার ময়শ্চারাইজেশন এবং যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড রাখতে হবে স্কিনটাকে, যার কারণে প্রপার ময়শ্চারাইজেশন করতে হবে এবং সান প্রোটেকশন ইউজ করতে হবে। প্রথম 1-2 দিনটা খুবই ক্রিটিক্যাল। এই 1-2 দিনে আমরা হচ্ছে সবসময় স্বাভাবিক পানি দিয়ে মুখ ধোবো, ময়শ্চারাইজ করবো এবং বাইরে যাওয়া বা সরাসরি সান এক্সপোজারে যাওয়াটা আমরা অ্যাভয়েড করতে বলবো। আর একই সাথে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা সাধারণত অনেক সময় বাইরে যাই, যাতে লেস পলিউশন থাকে বা আমাদের স্কিনের কন্ট্যাক্টে যেন যতটা পলিউশন কম লাগানো যায়। একই সাথে আমরা অনেক সময় অনেকে আমাদের কাছে কনসার্ন বলেন যে আমার একটা প্রোগ্রাম আছে, সো আমাকে কিছুটা মেকআপ করতে হবে। তো এই জিনিসগুলোর থেকে আমরা 2 থেকে 3 দিন আমরা একটু অ্যাভয়েড করতে বলি। কারণ এই আমাদের স্কিনে লেজার ট্রিটমেন্ট করার পরে হিলিং প্রসেসে এই আমাদের যে পোর গুলো আছে এই পোর গুলো অরক্ষিত থাকে। ওই সময় যদি আমাদের কোনো ডাস্ট পার্টিকেল বা হয়তো ফাউন্ডেশন বা এই ধরনের কোনো কিছু মেকআপ আইটেম গুলো, এই জিনিসগুলো যখন ব্লক করে ফেলবে, সেটা আমাদের হিলিং প্রসেসটাকে স্লো ডাউন করে দিবে। তো খুব কুইক রিকভারির জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা স্কিনটাকে হাইড্রেটেড রাখার চেষ্টা করব, সান এক্সপোজারটাকে অ্যাভয়েড করবো এবং প্রচুর পরিমাণে পানি খাবো এবং রেগুলার ময়শ্চারাইজ করবো। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন যেটা আমার আরো আগেই করা উচিত ছিল, সেটা হচ্ছে যে চিকিৎসার শুরুতে আহ রোগীর কোনো প্রস্তুতি নিতে হয় কিনা, স্কিনের কোনো প্রিপারেশন নেওয়া লাগে কিনা? জি। যেমন হেয়ার রিডাকশনের ক্ষেত্রে আসলে তেমন প্রস্তুতি তেমন কিছু নেই। যদি হেয়ার একটা সেশনের পরে যখনই হেয়ারটা কামব্যাক করা শুরু করবে, তখনই আমরা আসলে আসতে বলি। সাধারণত 15 থেকে 21 দিনের মধ্যেই এই এক একটা সেশনে আমরা পেশেন্টকে আবার আসতে বলি, এবং যত দিন যায় হেয়ার রিগ্রোথটা যত কমতে থাকে তত আমরা ডিউরেশনটা ইনক্রিজ করি। আর অন্যান্য লেজারের ক্ষেত্রে যেমন আমরা CO2 লেজার বা ফ্র্যাকশনাল RPM লেজার, এই লেজার গুলোর ক্ষেত্রে আমরা যেখানে মাল্টিপল সেশন দরকার হয় সেখানে আমরা 2 থেকে 3 সপ্তাহ পর পর আমরা আসতে বলি। নর্মালি আমরা 3 সপ্তাহ পর পর আসতে বলি, যখন স্কিনটা মোটামুটি 2 সপ্তাহের ভিতরে কমপ্লিটলি হিলিং হয়ে যায় এবং স্বাভাবিক অবস্থায় যায়, তখন আমরা 3 সপ্তাহ পর পর আমরা পেশেন্টকে আসতে বলি এটার জন্য। ধন্যবাদ। লেজার চিকিৎসায় আসলে আম, স্বাভাবিক ট্রিটমেন্ট নেওয়ার পরে স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে কতদিন সময় লাগবে, মেনটেনেন্স সেশন নেওয়া লাগে কিনা, এটা আপনি অলরেডি আলোচনার মাঝে মাঝে বিস্তারিতভাবে বলে ফেলেছেন। আম, এখন ডক্টর মুদাসির যদি বলতেন যে লেজার চিকিৎসায় রোগীরা যখন ভয় পায়, এই ভয় দূর করার জন্য কিছু ভুল ধারণা আছে লেজার চিকিৎসা নিয়ে, যে এটা নাকি কার্সিনোজেনিক, ক্যান্সার ক্যান্সার হতে পারে, অনেকের এই ভুল ধারণা আছে। বা সর্বশেষে এই ত্বকের সৌন্দর্য রক্ষায় বা এবং বিভিন্ন রোগের চিকিৎসায় লেজার চিকিৎসা সম্পর্কে যদি আগ্রহীদের আহ শেষ একটা বার্তা বা পরামর্শ দিতেন। জি। লেজার ইন জেনারেলি লেজার চিকিৎসাগুলো খুবই খুবই সেফ একটা ট্রিটমেন্ট, এবং এটা ট্রেইনড একজন ফিজিশিয়ান বা অ্যাস্থেটিক ফিজিশিয়ান তাদের হাতে করাটাই সবচেয়ে সেফ, যার এই ব্যাপারে প্রপার নলেজ আছে। এবং লেজার গুলো কিভাবে কাজ করে, কোন লেজার কোন ট্রিটমেন্টের জন্য করা হয়, সেই জিনিসগুলো ভেদে আমরা এই লেজার গুলো select করে থাকি। এবং এটা যদি ট্রেন ফিজিশিয়ান একজন এই চিকিৎসাগুলো করে থাকেন, তাহলে এই ট্রিটমেন্ট গুলো সবসময় সেফ ট্রিটমেন্ট এবং এগুলো যথেষ্ট কার্যকরী ট্রিটমেন্ট। তাই অনেক অনেক সময় আমি বলবো যে ভ্রান্ত ধারণা অনেকেরই আছে যে এই ব্যাপারে, যার নলেজের ঘাটতি আছে সেখানে হয়তো বা এই ধরনের আহ দুশ্চিন্তা বা এই ধরনের ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে।
যদি সায়েন্টিফিক্যালি পড়াশোনা করা যায় বা আপনারা যদি এই ব্যাপারে আরো ডিটেল পড়াশোনা করেন, আপনারা দেখবেন যে না, এই ধরনের এভিডেন্স খুবই কম যে লেজার থেকে ক্যান্সার হয়েছে। এই রেডিয়েশন গুলো খুবই, এখানে রেডিয়েশনের কিছু না, এই জিনিসগুলো হচ্ছে লেজার যেগুলো, এগুলো খুবই কন্ট্রোল ওয়েতে করা হয় এবং এখানে টাইম কম, খুবই সেফলি আমরা করি। তাই আমি বলবো যে ভ্রান্ত ধারণায় বিভ্রান্ত না হয়ে আপনারা লেজার চিকিৎসার জন্য আসতে পারেন এবং এটা আমরা খুবই সেফলি সিকিউরলি এই জিনিসগুলো ট্রিটমেন্ট করি এবং খুবই কার্যকরী ভাবে এই ট্রিটমেন্টটা আমরা করতে পারি। ধন্যবাদ ডাক্তার মুনতাসির। আজকে ত্বকের সৌন্দর্য ও চিকিৎসায় আধুনিক লেজার ট্রিটমেন্ট সম্পর্কে যেভাবে করে আলোচনা করা হলো এবং এই রোগীরা নিশ্চয়ই খুব স্বচ্ছ একটা ধারণা পেয়েছে। আশা করি পরবর্তী অনুষ্ঠানে আরেকটি নতুন সমস্যা নিয়ে আমরা আপনাদের পাশে থাকবো। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। সুস্থতার পথে আমরা আছি আপনার সাথে। ধন্যবাদ। শুভরাত্রি। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটেড কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা।